commented on the killing of Hadi. Her statement appeared to point towards the Indian government, especially Amit Shah, saying that she knows everything and that if she opens her mouth, there could be created instability in Bangladesh. As she loves Bangladesh, she is not going to open her mouth. Is this statement correct? Or what did her statement actually say? Based on reports published in the last few days, Mamata Banerjee claimed that after suspects connected to the killing of Osman Hadi were arrested by West Bengal's STF, she allegedly received a call from Amit Shah asking that details of the matter not be made public because it concerned national interests. According to multiple reports, her remarks were roughly along these lines. Open quote, "I know who was behind the killing. I have not revealed the name. If I reveal that name, Bangladesh will be disturbed. I love Bangladesh, so I am not saying it." She also suggested that she possesses more information about the case and implied that certain facts had been kept from the public. However, she did not actually name any person, organization, or government agency as being responsible. তাহলে এই বক্তব্যের মধ্যে থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে তিনি আসলে বলেছেন যে তিনি জানেন এর পিছনে কে আছে বা কারা হত্যা করেছে, হত্যার পিছনের শক্তিটা কারা, কিন্তু তিনি নামটা বলেননি। তাই এটা থেকে বলা যাচ্ছে না যে মমতা ব্যানার্জি সরাসরি ইন্ডিয়ান গভর্নমেন্টকে এর জন্য দায়ী করেছেন অথবা বাংলাদেশের কারো নাম নিতেন, সেটা তিনি নেন নাই। ভারতের সরকার এখন নাকি মুখ খুলতে পারেন এবং তারা যদি মুখ খোলেন তাহলে বাংলাদেশের তৎকালীন ইউনূস সরকারের কোনো উপদেষ্টা বড় ধরনের বিপদে পড়ে যেতে পারেন। এ তথ্য এখন বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। হাদির ভাই এরই মধ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্পষ্ট করে বলেছেন যে ওই উপদেষ্টা পরিষদের কোন সদস্য, এমনকি এখনকার বিএনপি সরকারের কোন এমপি মন্ত্রীও তার ভাই হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। মমতা ব্যানার্জি বলছেন ভারত সরকার মানে স্বরাষ্ট্রমন্ত্রীও দায়ী থাকতে পারেন, আর হাদির ভাই বলছেন ইউনূস সরকার দায়ী, ইউনূসের উপদেষ্টারা জড়িত। এ কথা কিন্তু এর আগেও হাদির পরিবার আর সহকর্মীরা বলেছেন। এমনকি আপনি হয়তো লক্ষ্য করেছেন মানবজমিন কয়েকজন উপদেষ্টার নাম উল্লেখ করে বলে দিয়েছিল যে এরা নির্বাচন পেছাতে নানা রকম শৃঙ্খলা সৃষ্টি করছিল। হাদি হত্যা ষড়যন্ত্র তার মধ্যে একটি। এখন ভারত সরকারের কাছে তো অনেক তথ্য থাকার কথা, তারা নাকি মুখ খুলবে। অনেক অনেক ধন্যবাদ। দেখুন, ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি অমিত শাহ তাকে ফোন করতেন আর ফোন করে যদি বলতেন যেটা লুকিয়ে রাখুন, তাহলে এটাই তো ওনার নির্বাচনের অন্যতম হাতিয়ার হতো বিজেপির বিরুদ্ধে। এটা তো উনি করেননি, উনি এখন করলেন যখন তিনি পরাজিত। তো আসলে একটু ষড়যন্ত্রটা পুরো বোঝার জন্য আপনার অনুমতি নিয়ে আমি একটু বিস্তারিত ব্যাখ্যায় যাব। দেখুন, বেগম খালেদা জিয়া সেনাবাহিনীর অনুষ্ঠানে গেলেন, উনি কিন্তু সুস্থ ছিলেন, স্টেবল ছিলেন। তারপরে ওনার সঙ্গে ইউনূসের একটা একান্ত বৈঠক হলো এবং তার ঠিক ৬-৭ ঘন্টা পরেই উনি অসুস্থ হয়ে গেলেন। আমরা যারা বিভিন্ন জঙ্গিবাদ সন্ত্রাসবাদকে নিয়ে কাজ করি আমরা জানি যে নানা ধরনের নার্ভ এজেন্ট আছে, যেমন নভিচক আছে যেটা স্পর্শ করলে তাৎক্ষণিক মৃত্যু হবে, আবার এমন নার্ভ এজেন্ট আছে যেটা স্প্রে করে দিলে সেটার এফেক্টটা ৭-৮ ঘন্টা পরে হবে। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে খালেদা জিয়ার যে অসুস্থ হওয়া এবং মারা যাওয়া এটা ১০০%, এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। খালেদা জিয়াকে হত্যা করা হয়েছে এবং সেই হত্যাকারী ইউনূস শাহ। আমরা যদি ২০২৫ সালের শেষ দিকে তাকাই তাহলে দেখা যাবে যে তখন ওই সময় বিএনপির নেতা তারেক রহমান বাংলাদেশে ফেরার একটি ঘোষণা দেন এবং তিনি একটা বাড়িতে বলেন যে তিনি ইলেকশনের আগে তো ফিরবেনই, সক্রিয়ভাবে ইলেকশনে অংশগ্রহণ করবেন। এটা ছিল তার প্রথম ইন্টারভিউ বা ফেসবুক পোস্ট বা ফেসবুকে ডিক্লারেশন। এর কিছুদিন পরে দেখা যায় যে তার দেশে ফেরাটা আসলে তার একার উপরে নির্ভর করছে না, এটার সাথে আরো অনেক মানুষের সম্মতি বা তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে এবং রাজনৈতিক পরিবেশ নতুন করে আরেকটা উত্তেজনার দিকে এগোয়। এটাও বলা হয় যে তিনি দেশে ফিরে আসলে তিনি হত্যাকাণ্ডের শিকার হতে পারেন, এরকম গল্প আমরা শুনেছি। এরপর আসা যাক ওসমান হাদির ঘটনা। ২০২৫ সালের ডিসেম্বর মাসে ঢাকায় রাজনৈতিক কর্মী ওসমান হাদি গুলিবিদ্ধ হন। দিনটি ছিল হচ্ছে ১২ই ডিসেম্বর ২০২৫ সাল।
এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। খালেদা জিয়াকে হত্যা করা হয়েছে এবং সেই হত্যাকারী ইউনূস শাহ। ইউনূসের প্ল্যান ছিল খালেদা জিয়া সে এভারকেয়ার হাসপাতালে মারা যাবেন, তারেক রহমানকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না, এবং তখন সবাইকে প্রচার করা হবে যে বিএনপি একটি মৃত দল। দেখুন, বিএনপির কিছু নেতা যারা বলেছেন বারবার মিডিয়াতে এসে খালেদা জিয়া মারা গেছেন, খালেদা জিয়া মারা গেছেন, পরে আমরা কি দেখছি, তারা সবাই জামাতে জয়েন করেছেন। তার মানে খালেদা জিয়াকে নিয়ে বিএনপির ইউনূসের যে প্লটটা ছিল যে খালেদা জিয়া এভাবে মারা যাবেন, তারেক রহমান আসবেন না, এবং তখন প্রচার হবে যে বিএনপি শেষ, তখনই ওসমান হাদির ঘটনাটা ঘটিয়ে দেওয়া হবে বিএনপিকে একেবারেই নিঃশেষ করে দেওয়ার জন্য। তো দুজন যাত্রীর মধ্যে ওসমান হাদি ছিলেন বরঞ্চ এই সড়কের অন্য পাশে, খুনিদের অন্য পাশে। তাহলে যে সড়কের পাশে ছিল বা খুনিদের পাশে ছিল তাকে কিছু করা হলো না, তার গায়ে কোনো স্পর্শও হলো না কিছু, শুধু ওসমান হাদি মারা গেল। তো এখানে তো বোঝাই যাচ্ছে যে এটা একটা ব্লু প্রিন্ট, নীল নকশা। এবং ওসমান হাদি মারা যাওয়ার 1 মিনিটও মনে হয় পার হয় নাই, ইনকিলাব মঞ্চ বলতে থাকলো মির্জা আব্বাস খুন করেছে। মানে আগে থেকেই প্ল্যান ছিল যে ওসমান হাদিকে খুন করা হবে, বিএনপির উপর দোষ দেওয়া হবে, সারা বাংলাদেশে বিএনপির উপর তাণ্ডব হবে, বলা হবে নির্বাচনের পরিবেশ নাই, নির্বাচন পিছিয়ে দেওয়া হলো, আর ঠিক আওয়ামী লীগের মতো বিএনপিকেও সন্ত্রাসী দলের আখ্যা দিয়ে নিষিদ্ধ করা হবে। এবং ওসমান হাদির মরদেহ যেদিন আসলো 18 তারিখ, দেখুন ইউনূস সেবা গণমাধ্যমে গিয়ে বললো যে ধৈর্য ধরার জন্য, পাগল নৌকা ডুবাস না, একটা প্রবাদ আছে না, মানে সবাইকে বললো যে এখন কাজটা করে দাও। তাদের প্ল্যান ছিল প্রথম আলো অফিস হামলা হবে, ডেইলি স্টার অফিস হামলা হবে, উদীচী হামলা হবে, এরপর বঙ্গভবন হামলা হবে। এবং প্রথম আলো ডেইলি স্টার যে সেদিন রাতে হামলা হবে সেটা মাহফুজ আনাম, মতিউর রহমান দুজনই জানতেন, কারণ যেই সময়টাতে এই হামলাটা হয়েছে সেটা নিউজের পিক আওয়ার। সম্পাদকদের সেখানে থাকার কথা, ওনারা তো ছিলেন না, কারণ ওনারা তো কুশীলব, ইউনূসের ষড়যন্ত্র বলেন আর 111 ষড়যন্ত্র বলেন। এবং নুরুল কবির সাহেব কি বলেছেন তৃতীয় মাত্রার সাক্ষাৎকারে, যে যখন এই হামলাটা হচ্ছে উনি যোগাযোগ করেছেন ইউনূসের লোকদের সাথে, এবং তাদের যে রেসপন্স তাতে উনি নিশ্চিত যে ইউনূস অ্যাডমিনিস্ট্রেশনের একাংশ অথবা সবাই সব মিলিতভাবে এই আক্রমণের সঙ্গে জড়িত। সুদীর্ঘ সময় পর রাজনৈতিক মঞ্চে সশরীরে আবির্ভূত হন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাকুঞ্জে তার উপস্থিতি ছিল দীর্ঘ 1 যুগেরও বেশি সময় পর এক বিশাল প্রতীকী কামব্যাক। কিন্তু ক্ষমতার এই প্রকাশ্য উদযাপনের ঠিক আড়ালেই হয়তো চলছিল এক অদৃশ্য খেলা। সেনাকুঞ্জ থেকে ফেরার 48 ঘন্টার মধ্যে 23শে নভেম্বর তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকেরা জানালেন দ্রুত শারীরিক অবস্থার অবনতি। কিন্তু নেপথ্যের গল্পটা যদি ভিন্ন হতো, যদি কোনো অত্যন্ত আধুনিক, গন্ধহীন এবং সাধারণ চিকিৎসায় ধরা পড়ে না এমন নার্ভ এজেন্ট বা বিষাক্ত রাসায়নিকের প্রয়োগ ঘটে থাকে তার শরীরে, এমন এক পদার্থ যা তাৎক্ষণিক মৃত্যু ঘটায় না, বরং ধীরে ধীরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অবশ করে দেয় এবং রোগীকে নিয়ে যায় গভীর কোমায়। ঠিক 1 মাস 7 দিন কোমায় থাকার পর 30শে ডিসেম্বর তার জীবনাবসান ঘটে। তারেক রহমানের ফেরা এবং প্রোটোকল ট্র্যাপ, এই মৃত্যুর টাইমিংটাই ছিল সবচেয়ে বড় রাজনৈতিক চাল। ক্ষমতার কেন্দ্রে তখন একটি নির্দিষ্ট মহলের অঙ্ক, খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় তারেক রহমান দেশে ফিরলে যে রাজনৈতিক জোয়ার উঠত, মৃত্যুর পর পরিস্থিতি হবে সম্পূর্ণ ভিন্ন। তারেক রহমান দেশে ফেরার তীব্র ইচ্ছা প্রকাশ করা সত্ত্বেও তার ফেরা থমকে যায় এক অদৃশ্য প্রোটোকল ট্র্যাপ এ। সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনীর একটি বিশাল অংশকে নিয়োজিত করা হয় তার ফেরার প্রোটোকল ও নিরাপত্তা নিশ্চিতের নামে। কিন্তু এটি কি সত্যিই নিরাপত্তা ছিল, নাকি তাকে দেশের মাটিতে পা রাখা থেকে বিরত রাখার কিংবা তার রাজনৈতিক নিয়ন্ত্রণকে শুরুতেই অবশ করে দেওয়ার একটি কৌশলগত ব্যারিকেড ছিল? দৃশ্যপট 2, হাদি হত্যাকাণ্ড ও নির্বাচনী ছক। ঢাকা -8 আসন। ঠিক এই ডামাডোলের মধ্যেই দৃশ্যপটে আসে ঢাকা -8 আসন, যা ঐতিহ্যগতভাবে বিএনপির প্রভাবশালী নেতা মির্জা আব্বাসের আসন হিসেবে পরিচিত। 12 ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে এই আসনের সমীকরণ বদলে দিতে মাঠে ছিলেন উদীয়মান বা ভিন্ন মতাদর্শের নেতা হাদি।
কিন্তু নির্বাচনের ঠিক আগে হাদি হত্যাকাণ্ডের শিকার হন। হাদির পরিবারের দাবি অনুযায়ী এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে পর্দার আড়ালের এক শক্তিশালী চক্র, যার মধ্যে ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের দুজন প্রভাবশালী উপদেষ্টা, যাদের মধ্যে একজন নারী। একটি বিশেষ রাজনৈতিক দলের, সম্ভবত জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট একজন ছাত্র নেতা। হাদির মৃত্যুর পর তার অনুসারীদের একাংশ এবং বিএনপির কিছু নেতার নাম জড়িয়ে পড়ে, যারা পরবর্তীতে জামায়াতে যোগ দেন। দৃশ্যত মনে হতে পারে এটি মির্জা আব্বাসের আসন ধরে রাখার লড়াই, কিন্তু গভীরে এটি ছিল পুরো বিএনপি নেতৃত্বকে কোণঠাসা করার এবং জামায়াত বা ইসলামপন্থী শক্তিকে মাঠে এগিয়ে দেওয়ার একটি দীর্ঘমেয়াদী নীল নকশা। দৃশ্যপট ৩। ড ইউনূসের অবস্থান এবং ক্ষমতার দোলাচল। সাংবাদিক ও বিশ্লেষকদের একাংশের দাবি, প্রধান উপদেষ্টা ড ইউনূস হয়তো নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে বা একটা ভারসাম্য তৈরি করতে শুরুর দিকে এই মহলের কিছু এজেন্ডা সম্পর্কে অবগত ছিলেন বা নীরব ছিলেন। কিন্তু রাজনীতির হাওয়া দ্রুত বদলায়। 12 ফেব্রুয়ারির নির্বাচনের ঠিক আগ মুহূর্তে হাদির অনুসারীদের আন্দোলন অত্যন্ত কঠোরভাবে দমন করা হয়। এই কঠোর দমনের দুটি অর্থ হতে পারে। ড ইউনূস হয়তো শুরুতে এই পরিকল্পনার অংশীদার বা নীরব দর্শক থাকলেও শেষ মুহূর্তে বুঝতে পারেন পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং এই চক্রটি তার বাসভবন, যমুনা, ঘেরাও করার চক্রান্ত করছে। ফলে তিনি নিজের অবস্থান বাঁচাতে আন্দোলন দমনে কঠোর হন। অথবা ড ইউনূস ব্যক্তিগতভাবে এই নোংরা খেলার অংশ ছিলেনই না। তাকে অন্ধকারে রেখে উপদেষ্টা পরিষদের ভেতরে থাকা ওই অদৃশ্য চক্রটি পুরো কলকাঠি নাড়ছিল, যার ফলে শেষ মুহূর্তে আন্দোলনকারীরা সরাসরি ড ইউনূসের বাসভবনের দিকে চড়াও হতে চেয়েছিল। উপসংহার: গল্পের চূড়ান্ত রূপরেখা সবগুলো সুতোকে এক করলে যে গল্পটি দাঁড়ায় তা হল, এটি একটি দ্বিমুখী ক্ষমতার যুদ্ধ, টু প্রম্পড পাওয়ার স্ট্রাগল। প্রথমে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে চিরতরে সরিয়ে দেওয়া এবং প্রোটোকলের বেড়াজালে তার উত্তরাধিকারীকে দেশে ফিরতে বাধা দিয়ে বিএনপিকে নেতৃত্বহীন ও দুর্বল করা। অন্যদিকে ঢাকা ৮ আসনের মতো গুরুত্বপূর্ণ জায়গায় হাদি হত্যাকাণ্ডের মাধ্যমে মাঠের রাজনীতিতে বিশৃঙ্খলা তৈরি করা, যার সরাসরি সুবিধাভোগী হতো অন্তর্বর্তী সরকারের ভেতরে থাকা একটি সুযোগসন্ধানী অংশ এবং মাঠের ডানপন্থী রাজনৈতিক শক্তি। আর এই পুরো খেলায় রাষ্ট্রপ্রধান বা প্রধান উপদেষ্টাকে একাধারে ঢাল এবং লক্ষ্যবস্তু উভয় হিসেবেই ব্যবহার করা হয়েছিল। হাদি একটা উপলক্ষ্য মাত্র। হাদিকে কেন্দ্র করে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া এবং বিএনপিকেও নিষিদ্ধ করে দেওয়া, এটাই ছিল প্ল্যান। মমতা ব্যানার্জির সাথে ইউনূসের সখ্যতাটা বহু বছরের, নতুন কিছু না। এবং মমতা ব্যানার্জি যে ইউনূসকে সহযোগিতা করবে অন্য কাউকে না করে বিএনপিকে বা অন্য কাউকে, এটাই স্বাভাবিক। তো হাদির যে খুনিরা ধরা পড়েছে, ফয়সাল করিম, মাসুদ এবং আলমগীর হোসেন, ওরা পুলিশের কাছে অনেক তথ্য দিয়েছে, অনেক তথ্য, এবং মমতা ব্যানার্জিও জানেন তথ্যগুলো কি। আমি আপনাকে এক এক করে এই তথ্যগুলো একটু বলছি। ইন্টারাপ্ট করি, কিন্তু আপনি আসলে একটা সন্দেহই প্রকাশ করেছেন যে আদৌ এ দুজন খুন করেছে কিনা। মানে আপনি বলছেন যে তারা যে সাইডে ছিল আর হাদির গায়ে যে সাইড থেকে গুলি লাগলো, সে দুটো সাইড বিবেচনা করলে এরা আসলে মোটরসাইকেল দিয়ে যাওয়ার সময় গুলি করা সম্ভব হয় না। আবার অনেকে বলেছেন যে এই যে চলন্ত দ্রুত গতিতে যাওয়া মোটরসাইকেল থেকে ভিন্ন দিক থেকে গুলি করে মেরে ফেলতে পেরেছেন, এ থেকে প্রমাণিত হয়েছে যে কত দক্ষ শুটারকে ভাড়া করা হয়েছে। না, চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করে মারা সম্ভব, কিন্তু সেই দক্ষ শুটার কিন্তু গুলি মিস করবে না। কিন্তু বলা হয়েছে একটা গুলি মিস হয়েছে, তারপর গুলি করেছে। এখন দেখুন যে আমি কিন্তু নিশ্চয়তা দিয়ে বলছি যে বেগম খালেদা জিয়ার যে মৃত্যুটা, এটা স্বাভাবিক মৃত্যু নয়, এটা নার্ভ এজেন্ট দিয়ে ওনাকে মারা হয়েছে এবং এই হত্যার সাথে ইউনূস জড়িত। কারণ ইউনূস চেয়েছিল খালেদা জিয়া মারা যাবেন, তারেক রহমান আসবে না, একটা অপবাদ হবে সন্তানের প্রতি, এবং সেই সূত্রে বিএনপিকে মৃত ঘোষণা করাবে, ঠিক আওয়ামী লীগের মতো। এখন এই মাসুদ করিম এবং আলমগীর হোসেন কি বলেছে জিজ্ঞাসাবাদে? মাসুদ করিম এবং আলমগীর, মাসুদ করিম বিশেষ করে, সে বলেছে যে এই ঘটনার পরিকল্পনাকারী ছিলেন মোট ৮ জন, যাদের মধ্যে একজন ছাত্র নেতা। ইউনূসের
আমরা জেনেছি এখন কিচেন ক্যাবিনেট, সেই শব্দটা সে বলে নাই, তা ইউনুসের কিচেন ক্যাবিনেটের 2 জন সদস্যের নাম আসছে ওই জিজ্ঞাসাবাদে। সে বলেছে যে ইউনুসের প্রভাবশালী উপদেষ্টার তত্ত্বাবধানে ঘটনার কয়েক ঘন্টার মধ্যে খুনিদের ভারত সীমান্তে পাচার করা হয়, তত্ত্বাবধানে। কারণ আদারওয়াইজ কিন্তু এইভাবে ভারত সীমান্ত পার হওয়া কোনোভাবেই সম্ভব না, এটা খুনিরাও স্বীকার করেছে। তারা আরো বলেছে সেখানে যখন তারা ভারত সীমান্তে প্রবেশ করে তখন তাদেরকে গ্রহণ করে তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক ব্যানার্জির একজন খাস লোক। ঢাকা থেকে পুরো বিষয়টা তদারকি করেন ওই ছাত্র নেতা। তারপর হাদির হত্যাকাণ্ডের বিষয় ঢাকাস্থ পাকিস্তানি দূতাবাসের ভেতরে অবস্থিত আইএসআই ঢাকা সেল অবগত ছিল, এটা ওরা বলেছে। একসময় প্ল্যান ছিল ওদেরকে পাকিস্তান পাঠিয়ে দেওয়া, কিন্তু সেটা যে কোনো কারণে বিমানবন্দর হয়ে সেটা সম্ভব হয়। আরেকটা তথ্য তারা বলেছে যে এই যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এটার বিনিময়ে তাদেরকে কারেন্সিতে পে করার কথা, ক্রিপ্টো কারেন্সি। এবং এই হত্যাকাণ্ডের মূল কারণ ছিল যে নির্বাচন পিছিয়ে যেতে, আপনাকে আমি বললাম। এবং হাদি হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর ওই দিন রাতে মানে 12 ডিসেম্বর বঙ্গভবন অ্যাটাক হয়ে যেত। তো এই সমস্ত ইনগ্রিডিয়েন্ট গুলো আমরা জেনে গেছি। এখন আপনি যদি বলেন যে মমতা ব্যানার্জি কেন বলছেন, মমতা ব্যানার্জি তো জানে যে এই খুনিরা অভিষেক ব্যানার্জির নাম বলেছে, কাজেই অভিষেক ব্যানার্জির নাম বলেছে এবং কেন্দ্রীয় সরকার বিজেপি ওরা এখন অ্যাকশনে যাবে। মমতা ব্যানার্জি শঙ্কিত যে উনি যে এই খুনের সঙ্গে জড়িত মানে উনি যে জানতেন বিষয়টা, এটাও তো জড়িত থাকার, ওনার ভাইপো তো সরাসরি এদেরকে তো আমি জেনেছি যে ভারত সরকার খুব শিগগিরই যে কোনো সময় এই যে পুরো জবানবন্দিটা হাদির খুনিদের এটা প্রকাশ করবে। কারা কারা সে 8 জন তাদের নাম আসবে। সেই ছাত্রনেতার নামটা আমাকে ওরা বলেছে, কিন্তু আমি যে কোনো কারণে এটা এখন বলবো না, বলতে পারছি না, কিন্তু আমি নামটা জানি। যেই 2 জন উপদেষ্টা, হাদির ভাই সহ হাদির সহকর্মীরা তো একজন ছাত্র নেতার নাম বারবার বলেছেন এবং এমনকি আজকেও বলেছেন যে যখন হাদির ভাই স্ট্যাটাস দিয়ে লিখেছেন আজকে ফেসবুকে, যদিও ইউনূস সরকার তো তাকে চাকরি দিয়ে যুক্তরাজ্য মিশনেও পাঠিয়েছে, কিন্তু তিনি লিখেছেন যে জামাতের আমিরের পিএস তার ভাইকে হত্যার সঙ্গে জড়িত এবং তারা ভীষণ চাপ দিচ্ছিলেন যে ঢাকা 8-এ যাতে হাদিকে সরিয়ে নেওয়া হয়, কারণ ডাকসু ভিপি সাদিক কায়েমের সেখানে প্রতিদ্বন্দ্বিতা করার কথা। তো মানে হাদির ভাই যে প্লট বলছেন তার সঙ্গে কোনো সম্পৃক্ততা পেয়েছেন কিনা আপনি যে কোনো ভাবে সেটার উত্তর দিতে চান, আপনি আগেই বলেছেন আপনি বলতে চান না। আর ওই যে উপদেষ্টাদের যে নাম এসেছে সেখানে কি নারী পুরুষ দুজন আছেন নাকি সব 2 জন পুরুষেরই নাম এসেছে? আসলে আপনি তো একজন চৌকুশ সাংবাদিক, আপনি প্রশ্নটা এমন ভাবে করছেন যেন আমি উত্তরটা দিয়ে দেই, কিন্তু আমি বলছি হাদির ভাই যে গল্পটা বলছেন সেই গল্পটা আংশিক সত্য, পুরোপুরি সত্য নয়। ছাত্রনেতা একজন জড়িত, সেই ছাত্রনেতা আমরা যার কথা অনুমান করছি আপনি আমি, সেটাই হতে পারে। আর উপদেষ্টাদের 2 জন প্রভাবশালী উপদেষ্টা, আপনি নারী উপদেষ্টা যদি বলেন তিনি ইউনূসের ওই উপদেষ্টা পরিষদে প্রভাবশালী নারী উপদেষ্টা তো একজনই ছিলেন, যিনি পাকিস্তানে গিয়ে আইএসআই প্রধানের সঙ্গে গোপনে বৈঠকও করে 24 ঘন্টা উনি গায়েব হয়ে গেছিলেন। তো আসলে উপদেষ্টা 2 জন ছিলেন, এটা আমি আপনাকে এখন জানাচ্ছি। এবং ইউনূস নিজে পুরো বিষয়টা জানতো, পুরোপুরি বিষয়টা সে জানতো যে কি ঘটবে। আপনারা খুব তাড়াতাড়ি দেখবেন 8 জনের নাম আসবে, 8 জন। এবং আমি যা বললাম পাকিস্তানি আইএসআই ঢাকা সেল, আমি আপনাকে এখন বলেছি যা যা তথ্য দিয়েছি, যখন এটা ভারত সরকার প্রকাশ করবে দেখবেন আমার সাথে বক্তব্যের সাথে ওই তথ্য মিলে কিনা, মিলিয়ে নেবেন। কিন্তু এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা যেটা বলা দরকার, যে ইউনূস জমানায় জাহাঙ্গীর আলম চৌধুরী বলুন বা পররাষ্ট্র মন্ত্রণালয় বলুন, কেউই আসলে ওরা মৌখিকভাবে আমাদেরকে বলেছে যে আমরা হাদির খুনিদেরকে ফেরত চাই, হাদির খুনিদেরকে ফেরত চাই, কিন্তু অফিসিয়ালি ভারতকে কেউ কিছু বলেনি।
অফিসিয়ালি ভারতকে বলা হয়েছে বিএনপি সরকারের সময় আরো সহজ করে বললে যে আমাদের যে ডিজিএফআই যে মহাপরিচালক তিনি যে চিকিৎসা করানোর জন্য ভারত গেলেন, তখন তিনি সুনির্দিষ্টভাবে তথ্য দিয়েছেন যে হাদির খুনিরা অমুক জায়গায় আছে, তারপর গ্রেপ্তার করা হয়। কিন্তু এই তথ্যটা যে ডিজিএফআই ডিজি দিলেন বিএনপির সময়, তথ্য আপনার তোলা এই প্রশ্নটি আসলে এই পুরো ঘটনার সবচেয়ে বড় এবং অকাট্য লজিক্যাল ট্র্যাপ। বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে যদি আমরা ঠান্ডা মাথায় পুরো টাইমলাইনটা দেখি, তবে স্পষ্ট বোঝা যায় যে এখানে কাকতালীয় ঘটনা বা কোইন্সিডেন্স এর কোনো সুযোগই নেই। কারণ একটা রাষ্ট্র বা সমাজ ব্যবস্থায় একটা বা দুটো ঘটনা কাকতালীয় হতে পারে, কিন্তু পরপর 5-6টি অত্যন্ত জটিল ঘটনার নিখুঁত টাইমিংয়ে মিলে যাওয়া কখনোই দৈবচয়ন বা দুর্ঘটনা হতে পারে না। ডাকাতি চাঁদাবাজির আসামি হুট করে বাইরে, টাইমিং একজন আসামি যার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি এবং বিদেশি অস্ত্রসহ ধরা পড়ার মতো অজামিনযোগ্য নন বেইলেবল মামলা রয়েছে, সে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আইনি বেড়াজাল গলে জেল থেকে বের হয়ে গেল। আমরা জানি বাংলাদেশের বিচার ব্যবস্থায় একজন সাধারণ অপরাধীর জামিন হতে যেখানে মাসের পর মাস লেগে যায়, সেখানে এই শুটারের ক্ষেত্রে পুরো প্রক্রিয়াটি অলৌকিক দ্রুততায় সম্পন্ন হলো। এটি কোনো কোইন্সিডেন্স নয়, পর্দার আড়াল থেকে কোনো শক্তিশালী হাত আইনি প্রক্রিয়াকে স্পিড আপ বা গতিশীল করেছিল। 2. অ্যাকাউন্টে বিপুল অর্থ এবং কিলিং মিশন, টাইমিং 2, জেল থেকে বের হওয়ার পরপরই আসামিদের ব্যাংকে কোটি কোটি টাকা লেনদেন হওয়া এবং হত্যাকাণ্ডের ঠিক 1 মাস আগে 65.5 লাখ টাকা ক্যাশ তুলে নেওয়া, এটি প্রমাণ করে যে শুটাররা স্বপ্রণোদিত হয়ে হাদিকে মারেনি। তারা ছিল স্রেফ ভাড়াটে খুনি বা হিটম্যান। এই বিশাল ফান্ডিং কারা করল? টাকা তোলার পরপরই কিলিং মিশন বাস্তবায়ন হওয়াটা কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না, এটি ছিল সুনির্দিষ্ট পেমেন্ট ক্লিয়ারেন্স। 3. বর্ডার ক্রসের নিরাপদ রাস্তা, টাইমিং 3, পল্টনের মতো একটি হাই সিকিউরিটি জোনে প্রকাশ্য দিবালোকে একজন হাই প্রোফাইল প্রার্থীকে গুলি করার পর ঢাকার ভেতর থেকে শুরু করে একদম সীমান্ত পর্যন্ত পুরো রাস্তা তারা কোনো বাধা ছাড়াই পার হয়ে গেল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমস্ত চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি ফাঁকি দিয়ে ঠিক ওই মুহূর্তেই সীমান্ত পার হওয়া কোনো পেশাদার ডাকাতের পক্ষের সম্ভব নয়, যদি না তাদের রুটটি আগে থেকেই গ্রিন সিগন্যাল দিয়ে নিরাপদ করে রাখা হতো। 4. মাস্টারমাইন্ডদের খুঁজে না পাওয়া, সবচেয়ে বড় প্রমাণ, তদন্তকারী সংস্থা ফয়সাল করিম মাসুদের 14 গোষ্ঠীর ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে বের করল, তার বাবা মা স্ত্রীকে আসামি করল, কিন্তু আসল প্রশ্ন, তাকে জেল থেকে বের করার তদবির কে করেছিল এবং এই 127 কোটি টাকা অ্যাকাউন্টে কে দিয়েছিল? এই মূল হোতা বা মাস্টারমাইন্ডের নাম তদন্ত রিপোর্টে এখনো ধোঁয়াশায় ঢাকা। সুনির্দিষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও মূল গডফাদারদের নাম না আসাটা কোনো তদন্তের ব্যর্থতা নয়, এটি আসলে মাস্টারমাইন্ডদের আড়াল করার একটি সচেতন রাষ্ট্রীয় বা প্রশাসনিক কৌশল। এটি আসলে কি ছিল? দ্য ডেলিবারেট ডিজাইন। তাই আপনার সন্দেহের জায়গাটাই 100% যৌক্তিক। একে কোইন্সিডেন্স বলাটা হবে সত্যের অপলাপ। এটি আসলে একটি ডেলিবারেট ডিজাইন বা সুপরিকল্পিত ছক, কাউকে ব্যবহার করা। পর্দার আড়ালের মাস্টারমাইন্ডরা জানতো যে সরাসরি রাজনৈতিক ক্যাডার ব্যবহার করলে দায় সরাসরি দলের ওপর আসবে। তাই তারা জেল থেকে দাগি ডাকাত ও চাঁদাবাজদের বেছে নেয়, যাতে পুরো বিষয়টাকে আন্ডারওয়ার্ল্ডের গ্যাংওয়ার বা অপরাধ জগতের অভ্যন্তরীণ দ্বন্দ্ব বলে চালিয়ে দেওয়া যায়। সেফ প্যাসেজ, খুনিদের ব্যবহার করার পর তাদের যদি দেশে রাখা হতো, তবে আজ হোক কাল হোক তারা ধরা পড়ে আসল মাস্টারমাইন্ডের নাম বলে দিত। তাই মিশন শেষ হওয়া মাত্রই তাদের সেফ প্যাসেজ বা নিরাপদ সীমান্ত পারাপারের ব্যবস্থা করে দেওয়া হয়, যাতে মূল সুতোটা চিরতরে কেটে দেওয়া যায়। রাজনীতিতে একটা কথা আছে, ইন পলিটিক্স নাথিং হ্যাপেন্স বাই অ্যাক্সিডেন্ট। If it happens, you can bet it was planned that way.